নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছেন সেই রায় সম্পর্কে আপনারা জানেন, নতুন করে কিছু বলার নেই। সেখানে সিবিআই তদন্ত করতে পারবে এবং প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। বিশেষ করে ওই সুপার নিউমেরিক পোস্ট কিভাবে তৈরি হলো, কাদের মাথা থেকে বেরিয়েছিল, কারণ সম্পূর্ণ বেআইনি এই বিষয়টা। শুভেন্দু বলেছেন 2022-এর মে মাসে বোধহয় এই সুপার নিউমেরিক পোস্ট চালু করার সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত হয়। অর্থাৎ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের চাকরি যেন বজায় থাকে সেটা নিশ্চিত করার জন্য সংবিধান হাতে শপথ নেওয়া রাজ্যের মন্ত্রিসভা এই বেআইনি কাজটা করেছিলেন। মনীষ জৈন, প্রিন্সিপাল সেক্রেটারি শিক্ষা দপ্তর, মাননীয় বিচারক অভিজিৎ বাবু বলেছেন তিনি যখন 2022-এর নভেম্বরে তাকে তলব করেছিলেন তিনি কাঁপছিলেন, কাঁপতে কাঁপতে বলেছেন যে উপরতলার নির্দেশ ছিল। তাহলে একটা সংবিধান হাতে শপথ নিয়ে একটা সরকার যে হিমালয় সদৃশ্য বেআইনি কাজ করতে পারে তার প্রমাণ মিলেছে। কে বা কারা এর পিছনে আছেন সেটা তো জানতে হবে, রাজ্যবাসী তো জানতে চায়। আদালত বলেছে তদন্ত করুন। এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার যারা বলছেন তারা যোগ্য চাকরি পেয়েছিলেন, চাকরি গেছে, তারা সবাই সুপ্রিম কোর্টে যাচ্ছেন, যেতেই পারেন। এরাও ক্যাভিয়েট দাখিল করে রেখেছে। সুপ্রিম কোর্টে শুনানি হবে, কবে হবে জানি না। ধরুন সুপ্রিম কোর্ট দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায় স্থগিতাদেশ দিল, কিন্তু তদন্তে কোনো রকম হস্তক্ষেপ তারা করবে না, অতীতেও করেনি। তাই নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে সাজো সাজো রব। এই লোকসভা নির্বাচন চলাকালীনই কিন্তু সিবিআই এই বিষয়টা টেক আপ করবে। অনেককে ডেকে পাঠানো হবে, এসএসসির আধিকারিক, মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিক, প্রয়োজনে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের, যদি প্রয়োজন হয় সর্বোচ্চ প্রভাবশালীদেরও। কারণ আদালত বলেছে প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। ওম প্রকাশ চৌতালা কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতেই অভিযুক্ত হয়ে জেলবাস করেছেন, হাজতবাস করেছেন। আমরা বিচার পেতে একটু সময় লাগে, কিন্তু অপরাধীরা আইনের নাগালের বাইরে বেরোতে পারেন না। তাই নিজাম প্যালেসে এখন সিবিআই এর সাজো সাজো রব। আদালতের নির্দেশে বলিয়ান হয়ে তারা এই লোকসভা নির্বাচনের মধ্যেই বিভিন্ন আধিকারিক, হতে পারে মন্ত্রী শান্তি আমলাদেরও তলব করবে। কথা বলেছিলাম এই মামলাটার সঙ্গে প্রথম থেকে যিনি যুক্ত, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে। প্রশ্ন হচ্ছে, দেখুন আপনাদের আইনেই তো বলে 100 জন অপরাধী ছাড় পেতে পারে, কিন্তু একজন নির্দোষও যেন সাজা না পায়। এখানে কিন্তু 25,753 জন যাদের চাকরি গেল, তাদের মধ্যে বলছে 19,000 যারা চাকরি করছিলেন তারা লেখাপড়া করে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে। আজকে একটা সামাজিক অস্থিরতা তো তৈরি হলো, এটাকে আপনি কিভাবে দেখেন? মানে যোগ্যরাও কিন্তু আজকে রাস্তায় বসে পড়লো, তাদেরও পরিবার আছে, তাদের বাড়িতেও অসুস্থ বাবা মা আছেন। এই যে একটা সামাজিক আনরেস্ট তৈরি হলো, এটাকে কি অ্যাভয়েড করা যেত না? একদম অ্যাভয়েড করা যেত, এবং অ্যাভয়েড করা যেত যদি সরকার, এসএসসি এবং বোর্ড তারা প্রত্যেকেই তাদের দায়িত্ব পালন করে। দুর্ভাগ্য হলো এই যে কারা যোগ্য কারা অযোগ্য, এটা আপনার উপরে সেই দায়িত্ব ন্যস্ত নেই, আমার উপরে এই দায়িত্ব ন্যস্ত নেই। ভোট দিয়ে আমরা একটা সরকার নির্বাচিত করেছি, সেই সরকারের দায়িত্ব সঠিক ব্যক্তিকে নিয়োগ করার। দুর্ভাগ্য হলো সেই সরকার যদি ঠিক করেন যে তার মন্ত্রিসভা এমন মন্ত্রী রাখবেন যে মন্ত্রীর মেয়ে উইদাউট ইন্টারভিউ চাকরি পাবে, তার মন্ত্রিসভা এমন মন্ত্রী রাখবেন যে মন্ত্রীর বান্ধবীর খাটের তলায় 52 কোটি টাকা থাকবে, তাহলে সেই সরকার খুব স্বাভাবিকভাবে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেবে না, এবং সেটাই দেয়নি। এবং শুধু তাই নয়, আদালতের কাছে ধরা পড়ে যাওয়ার পরে
অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য অবৈধভাবে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল। ইভেন আদালত এই অপরচুনিটি দিয়েছিল, বলেছিল তোমরা এভিডেভিট জমা দাও, এভিডেভিট জমা দিয়ে বলো যে কারা যোগ্য কারা অযোগ্য। সেই লিস্টও দেয়নি। সেই লিস্ট একটা কমপ্লিট লিস্ট, এই ব্যক্তি যোগ্য এই ব্যক্তি অযোগ্য, এই কমপ্লিট লিস্ট তো আদালত বারবার চেয়েছে। শুধু তাই নয়, আজকে অনেকে বলছেন যে আমরা জানতাম না। আদালত তো এই সরকারের উপর দায়িত্ব দিয়েছিল যে যারা যারা চাকরি পেয়েছে সে যোগ্য হতে পারে অযোগ্য হতে পারে, প্রত্যেককে ইনফর্ম করো। এই দায়িত্ব সরকারকে দিয়েছিল, যে সরকার চালান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দুর্ভাগ্য হলো, যদি কেউ বলেন যে আমি সেই কমিউনিকেশন না পাই, তাহলে কে দায়ী? সরকার। আপনি যে সরকারকে নির্বাচিত করেছেন ভোট দিয়ে, সেই সরকার আপনাকে ইনফর্ম করেনি, যে দায়িত্ব আদালত সরকারকে দিয়েছিল। তাহলে কিন্তু আপনি একটা অকর্মণ্য অদক্ষ একজন সরকারকে চুজ করে তার ফলশ্রুতি যা হওয়ার কথা তাই হয়েছে। এর দায় সরকারের। এবং সরকার যদি মনে করতেন যে কোনো সময়, আমি তো এই মামলা চলাকালীন বারবার বলেছি, যে কোনো সময় চাইলে সরকার যদি ঘাট চেপে ধরে অযোগ্যদের বের করে দিতেন, তাহলে আজকে একজন যোগ্য ছেলেকে রাস্তায় বসতে হতো না। কিন্তু দুর্ভাগ্য হলো, এই যোগ্যকে এইটা নির্বাচন করার আইনের দায়িত্ব না আপনাকে দেওয়া আছে, না ফিরদৌস শামীমকে দেওয়া আছে। এই দায়িত্ব আইনত আপনি ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। যদি এই মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত না করে যদি ফিরদৌস শামীম বা আপনাকে নির্বাচিত করতো, আমি বিশ্বাস করি প্রথম কথা কোনো অযোগ্য চাকরি প্রাপক চাকরিও পেত না। এবার যদি বা পেত, ঘাট চেপে ধরে বের করে দিতাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘাট চেপে ধরে বের করা বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই যারা অবৈধ, যারা চাকরি পেয়েছে তাদের পাশে আছে। অর্থাৎ সাদা খাতা জমা দিয়েছে যা, তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয়নি 23 লক্ষ চাকরি প্রার্থী তারা পার্টিসিপেট করেছিল, তাহলে 25,000 চাকরি পেয়েছে, 22,75,000 জনের পরিবার নেই? ওই তাদের পাশে তো মমতা বন্দ্যোপাধ্যায় থাকেননি। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের পাশে যারা ওর মন্ত্রিসভার সদস্যদের টাকা দিয়েছেন সরাসরি, তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে আজকে যোগ্য ব্যক্তিদের চাকরি রাস্তায় বসতে হয়েছে। মমতা ব্যানার্জি যদি তাদের পাশে না থাকতেন, তাহলে আজকে একজনকে বসতে হতো না। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে দিতেন যে আমি সাদা খাতার মাস্টারদের পাশে নেই, তাহলে একজনকে রাস্তায় বসতে হতো না। শামীমদা, আদালত কি বলেছিল এসএসসি কে যে তোমরা অযোগ্যদের আলাদা করো আর যোগ্যদের আলাদা? একদম একদম। আপনি ওই রায়ের কপিটা পড়ুন এবং আপনাকে বলবো, দেখুন সেই লিস্টটি গোটাটা তুলে দেওয়া আছে। এবং তারপরেও আমরা আদালতকে জানিয়েছিলাম, দেখো এই লিস্ট কমপ্লিট নয়। ওই লিস্টটাকে দেখতে পাচ্ছেন যে এক্সপ্রেস অ্যাপয়েন্টমেন্টের কোন সংখ্যা দেওয়া আছে? 24,640টি শূন্য পদ, 4টে ক্যাটাগরি মিলে। কি করে 25,753 জন অ্যাপয়েন্টমেন্ট পাই? তাহলে 1113 জন যে এক্সপ্রেস অ্যাপয়েন্টমেন্ট পেল, সেই 1113 জন কে? মমতা বন্দ্যোপাধ্যায় সেই তথ্য দিয়েছিল না? তাদের কাছ থেকে 25 লাখ 20 লাখ করে নিয়েছিল বলে সেই তথ্য দেয়নি? পরিষ্কার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে যে এই 25 লাখ 20 লাখ করে নিয়ে কোথায় রেখেছে, কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছে, কেন ওকে জেলে ভরা হবে না? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই একটা নোটিশ পেল না। কোন সেটিং এ? ওকে তো ইমিডিয়েট জেলে ভরা উচিত। এখনো পর্যন্ত, কালকে রায় হয়েছে, আজকে 24 ঘন্টা বেশি কেটে গেছে, এখনো পর্যন্ত একটা নোটিশ পাইনি। এই রায়ের পরে একটা সেকেন্ডের জন্য জেলের বাইরে থাকার কথা নয়। দুর্ভাগ্য হলো গোটা ক্যাবিনেট সহ জেলের বাইরে, গোটা ক্যাবিনেটের মমতা বন্দ্যোপাধ্যায় সহ জেলের অভ্যন্তরে থাকার কথা। শামীমদা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন সুপ্রিম কোর্টে 5 মিনিটের মধ্যে এই রায় স্টে হয়ে যাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যারা অযোগ্য হয়েছিলেন, অযোগ্য চাকরি প্রাপক, তাদের হয়ে অ্যাপিয়ার করে এখানেও বলেছে। আশা করি ওখানেও বলবেন। এখানে কি বলেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়? কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাবমিশন দেখবেন পরতে রেকর্ড করা আছে, বলেছিলেন। সেখানেও গিয়ে বলবেন, অসুবিধা তো নেই। আইনে সেই সুযোগ রয়েছে, ফলে যে সুযোগ রয়েছে আইনে, সেই সুযোগ অনুযায়ী তিনি বলবেন। আদালত গ্রহণ, যদি আমাদের বক্তব্য সঠিক মনে করে গ্রহণ করবেন, তোমার বক্তব্য সঠিক মনে করে গ্রহণ করবেন। আদালত যদি মনে করেন যে হ্যাঁ সাদা খাতার মাস্টাররা পড়াবে, তো পড়াবে। আপনার কি মনে হয় যে আপনি যদি বিচারপতি হতেন, আপনার সামনে এই মামলা নিয়ে গেলে আপনি কি রায় দিতেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করবেন, সে যদি বিচারপতি হতো, তার সামনে এই মামলা নিয়ে গেলে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে হ্যাঁ আমি সাদা খাতার মাস্টারদের পাশেই আছি। এটা তো বলেছেন উনি, তার কারণ তারা তো পয়সা দেয়, 25 লাখ টাকা করে দায়িত্ব। শামীমদা, এটা বিজেপির বিচারালয় হয়ে গিয়েছে। প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছে আরএসএস, তুমি বিজেপির হয়ে প্রচার করো। শেতাবুদ্দিন বিজেপি, নাসরিন খাতুন বিজেপি, আব্দুল গনি আনসারী বিজেপি। মমতাকে আরএসএস দায়িত্ব দিয়েছে তুমি বিজেপির হয়ে প্রচার করো। সেই জন্য ও বিজেপিকে লাইমলাইটে আনার জন্য বিজেপির কথা বলছে।
শামীমদা, অভিজিৎ বাবু, মামলাকারী শেতাবুদ্দিন, মামলাকারী নাসরিন খাতুন, মামলাকারী আব্দুল গনি আনসারী, এরা কেউ বিজেপি নয়। না পরিষ্কার কথা, পরিষ্কার ভাবে। রাদার আপনি যদি বলেন তারা অন্যমনস্ক। না, বিচারপতিরা বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে রায় দিচ্ছে। এখানে বিজেপি এলো কোথা থেকে? মমতা ব্যানার্জি বিজেপিকে প্রচার করার জন্য তিনি নিয়ে আসছেন, এটা বুঝুন। এখানে বিজেপি নেই। মমতা ব্যানার্জিকে দায়িত্ব দিয়েছে আরএসএস যে তুমি বাবা বিজেপির কথা বলবে যাতে বিজেপি বনাম তৃণমূলটা দেখানো যায়। মমতা ব্যানার্জি বিজেপি বনাম তৃণমূল দেখানোর জন্য এই রায়ের পরে বিজেপির কথা বলছে। মামলাকারী কেউ বিজেপি ছিল। শামীমদা, অভিজিৎ বাবু আজকে বলেছেন আমার হাতে যদি ক্ষমতা থাকতো যারা এইভাবে টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাদেরকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিতাম, এবং একই সঙ্গে বলেছেন যে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো যে সম্পত্তি করেছেন সেই সম্পত্তি নিলাম করে টাকা রাজকোষে ফিরিয়ে দেওয়া হোক। কিভাবে দেখেন ওনার এই বক্তব্যকে? দেখুন, আমি মনে করি এই প্রতিটি যারা অপরাধী তাদের শাস্তি হওয়া উচিত। আমি আইনসঙ্গত শাস্তির পক্ষে, এবং আইন মেনে আমি বলছি তো যে এদের ইমিডিয়েট কাস্টোডিয়াল ইন্টারোগেশন প্রয়োজন। অভিজিৎ বাবু যদি কাস্টোডিয়াল ইন্টারোগেশনের কথা বলে থাকেন নিশ্চিতভাবে সঠিক বলেছেন যে হ্যাঁ কাস্টোডিয়াল ইন্টারোগেশনের প্রয়োজন, ইমিডিয়েট কাস্টোডিয়াল ইন্টারোগেশনের প্রয়োজন। আমি তো অনেকদিন, আজকে নয়, আপনি 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 আমার একটা ইন্টারভিউ দিয়েছেন, আমি তখনই বলেছিলাম গোটা ক্যাবিনেট জেলে যাবে। আপনি মনে করার চেষ্টা করুন, গোটা ক্যাবিনেট জেলে যাবে সেদিন বলেছিলাম, এই সুপার নিউমেরিক পোস্ট নিয়েই বলেছিলাম। ফলে সেই ইন্টারভিউটা আপনি একবার চালিয়ে দেবেন। যা বলেছে আজকের নির্দেশে সেই সব কথায় বলা আছে। কেন বলেছিলাম? তার কারণ যে কোনো যুক্তিশীল আইনি বোধ সম্পন্ন মানুষ আমি সেদিন যা বলেছিলাম তাই বলবে। কিন্তু দুর্ভাগ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায় না যুক্তিশীল আইনি বোধ সম্পন্ন, আইনি জ্ঞান সম্পন্ন কোনো মানুষের যুক্তি নেন, যুক্তি শোনেন। তিনি শুধুমাত্র দুর্নীতি করেন এবং তার অদক্ষতার চরমতম নিদর্শন রাখেন। আমি বলি তো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমি মনে করি তৃণমূল কংগ্রেসের সব থেকে অদক্ষ কর্মীটিও মমতা ব্যানার্জির থেকে বেটার অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারে। কিন্তু দুর্ভাগ্য হলো সব থেকে অদক্ষ কর্মীর থেকে বেশি অদক্ষ কর্মীকে তৃণমূল কংগ্রেস মাথায় বসিয়েছে। অদক্ষকে মাথায় বসালে আইনি জ্ঞান সম্পর্কে তার কোনো ধারণা না থাকলে, আইনি জ্ঞান না থাকলে, একটা নোটিফিকেশনের একটা লাইন পড়তে না পারলে, ইংরেজি সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকলে, ইংরেজিতে একটা নোটিফিকেশন পড়ার ক্ষমতা না থাকলে যা হওয়ার তাই হয়েছে। না, উনি তো অনেকে বলেন, এক প্রবীণ সাংবাদিকের ব্লগ আমি দেখছিলাম, তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সিদ্ধার্থ শঙ্কর রায়ের থেকেও বড় আইনজীবী ভাবেন, শক্তি চট্টোপাধ্যায়ের থেকে বড় কবি ভাবেন নিজেকে। কি বলছেন ফিরদৌসদা? উনি সব বোঝেন। দেখুন, পাম মেরে কাউকে আকাশে তোলা যেতে পারে, এতটা পাম মারা ঠিক না, ঠিক আছে? আশেপাশের লোক পাম ওকে অনেকেই মারে। তুমি ছবি আঁকো, এমন ছবি আঁকো ও কেউ জীবনে আঁকেনি। জীবনাথ দা ভিঞ্চি এমন কবিতা লিখে রবীন্দ্রনাথ জীবনে লিখতে পারেনি, শক্তি চট্টোপাধ্যায় জীবনে লিখতে পারেনি। এমন ছোট গল্প লিখবে হয়তো ওকেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোনোদিন লিখতে পারেনি, রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিন লিখতে পারেনি। এমন উপন্যাস লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখতে পারেনি কথা সাহিত্য। ফলে ওর পাম মারার জন্য অনেক কিছু বলা যায়। ওর আশেপাশে যারা থাকে তারা সবাই জানে ওকে পাম মেরে কামিয়ে নিতে হবে। সোজা কথা পাম মারার জন্য সব বলে। মানে ওই সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় তার ব্লগে বলেছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারণা নিজের সম্পর্কে, তিনি মানুদার থেকে ভালো আইন বোঝেন, শক্তি চট্টোপাধ্যায়ের থেকে ভালো কবিতা লেখেন। এটা ওনার ধারণা। এটা শাসকের এই ধারণা থাকে এবং হিটলারের এই ধারণা জীবনে ছিল। এবং হিটলারও দেখবেন, যদিও হিটলার ভালো ছবি আঁকতেন, আপনি হিটলারের ছবিগুলো নিশ্চিতভাবে দেখেছেন। ওই প্রতিটি স্বৈরাচারী শাসক যে ধারণা রাখেন, আমাদের কেন্দ্রে একটা আছে নরেন্দ্র মোদী, সেও দেখবেন মাঝে মাঝে দেখবেন যোগ ব্যায়াম করতে নেমে পড়ে। ফলে আপনি বুঝতেই পারছেন যে যারা এই ধরনের স্বৈরাচারী শাসক হন তারা এই ধরনের ধারণা পোষণ করেন এবং সেটা নতুন কথা নয়। অনেক ধন্যবাদ শামীমদা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.